আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট আশফাক। আমি সিলেট জেলা আইনজীবী সমিতি ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন এর সদস্য। বর্তমানে আমি সিলেটের জেলা আদালতে আইন পেশায় নিয়োজিত আছি। আমরা আইন চর্চা করতে গিয়ে ইদানিংকালে যে জিনিসটা দেখতে পাচ্ছি, একটি নির্দিষ্ট প্রকৃতির মামলার ভারে আমাদের বিচার ব্যবস্থা অনেকটা নুজো হয়ে পড়েছে। বাংলাদেশের প্রায় সব জেলাতেই আদালতসমূহ এই প্রকারের মামলার ভারে অনেকটা ভারাক্রান্ত বলা চলে। আর কি সেই প্রকৃতির মামলা? আপনারা হয়তো অনেকেই তার ধারণা করতে পারছেন। হ্যাঁ, চেক ডিজাইনার কেস বা চেক প্রতারণার মামলা, বা অনেকে যেটা বলে থাকেন যে এনআই অ্যাক্টের 138 ধারার মামলা। ব্যাংকিং ট্রানজ্যাকশনের সাথে বা ব্যবসায় জড়িত ব্যক্তিদের কাছে চেক একটা নিত্য ব্যবহার্য জিনিস বা হস্তান্তরযোগ্য দলিল হিসেবে এটার বহুল প্রচলন রয়েছে। কিন্তু বাস্তবতা হলো এই চেকই এখন অনেক ব্যবসায়ীদের জন্য গলার কাটা। তাদের শারীরিক মানসিক অসুস্থতার কারণ। অনেক পরিবারের জন্য এই প্রকারের মামলা দুর্বিষহ পরিস্থিতির সৃষ্টি করেছে, বিশেষ করে যারা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছেন এবং এর বদলে দিয়ে এসেছেন সাইন করা খালি চেক। আমরা দেখেছি অনেক ব্যবসায়ীর ক্ষেত্রে বিষয়টা এমন যে তারা ওইসব প্রতিষ্ঠানসমূহে কতটা খালি চেক দিয়ে এসেছেন সেই হিসাবটা পর্যন্ত তারা বলতে পারছেন না। যাদের কাছে চেকগুলো থাকে তারাও যেন অনেকটা সুযোগ খুঁজতে থাকেন যে কিভাবে এই চেকগুলার অপব্যবহার করা যায়। আর যখন এই অপব্যবহার শুরু হলো, ঠিক তখন থেকেই আপনারা পড়ে গেলেন একটা দুর্দশার বৃত্তে। চেকের মামলার এই যে আর্থিক প্রতিষ্ঠানের করা মামলা ব্যতীত আরেকটা ডাইমেনশন হলো, আমরা দেখতে পাই এটার একটা প্রচলন রয়েছে সুদ কারবারিদের মধ্যে। সুদ কারবারিরা মূলত যেটা করে তা হলো তাদের দ্বারস্থ যারা হয় তাদের কাছ থেকে একটা সিকিউরিটি চেক বা খালি ব্ল্যাঙ্ক চেক নিয়ে নেয়। কখনো কখনো এটি তারা স্টাম্পের সাথে নিয়ে নেয়। পরে যখনই দেখা যায় দূরত্ব বাড়তে থাকে, যিনি টাকা নিলেন তিনি টাকা ফেরত দিতে পারলেন না অথবা সুদ প্রদানে অনিয়মিত হয়ে পড়লেন, তখনই তারা বানোয়াট বর্ণনায় তারা আদালতে মামলা দায়ের করে ওই চেকদাতার বিরুদ্ধে। অর্থাৎ চেকের মামলা রক্তচোষা সুদখোরদের জন্য সাধারণ মানুষকে আইনের মাধ্যমে নাস্তানাবুদ করার একটা হাতিয়ার হিসেবে তারা ব্যবহার করতে পারছে। আর অন্যদিকে যদি আমরা সাম্প্রতিক সময়ের দিকে একটু খেয়াল করি, যে ইদানিং যে প্রশ্ন ফাঁস এর মাধ্যমে শত কোটিপতিতে পরিণত হওয়া ড্রাইভাররা বা ছাগল কাণ্ডে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা যাদের নাম আমরা দেখতে পাচ্ছি বা যাদের নাম মিডিয়াতে আসছে, তাদের অনেকেই আবার তাদের এই যে বেআইনি যে সার্ভিস বিভিন্ন মানুষকে দিয়েছেন বা অনেকটা তাদেরকে তাদেরকে দুর্নীতিগ্রস্ত করেছেন বা দুর্নীতি স্বীকার করেছেন, তাদের কাছ থেকে টাকা উদ্ধারের জন্য তারা এই সব চেক ব্যবহার করেছেন। অর্থাৎ তাদের আর্থিক যেই ব্যাপার স্যাপার সেগুলোতেও চেক ব্যবহৃত হয়েছে। এবার মূল কথায় আসা যাক। আজকে আমি যে কথাগুলো বলছি তা চেক ডিজাইনার মামলা শিকার ব্যক্তিদের উদ্দেশ্যে বাস্তবতার নিরিখে আমার পক্ষ থেকে কিছু সাজেশনও আপনারা বলতে পারেন। আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রাণ হচ্ছেন আপনারা ঋণ গ্রহীতাগণ, কিন্তু আপনারা যারা ঋণ গ্রহীতা রয়েছেন তাদের মধ্যে আমরা এক ধরনের সমন্বয়হীনতা দেখি। তাদের মধ্যে যেই অভিজ্ঞতার যেই একটা বিনিময়, সেটার একটা অভাব আমরা দেখতে পাই। কিন্তু উল্টা দিকে দেখেন যারা চেকের মামলা স্বীকার করছেন আপনাদেরকে, সেই সব আর্থিক প্রতিষ্ঠানের গুলো কিভাবে সমন্বিতভাবে কাজ করছে। তাই আপনাদেরকে এই মুহূর্তে যেটা প্রয়োজন, নিজেদের মধ্যে সমন্বয়টা বাড়ানো, অভিজ্ঞতা বিনিময় করা। এতে আপনাদের মধ্যে শক্তি ও সাহসের সঞ্চার হবে। আপনারা হয়তো অনেকেই শুনেছেন, প্রতিষ্ঠানগুলো হয়তো আপনাদের কাছে কখনো বলেছেও যে, বা তাদের দালালদের মাধ্যমে আপনাদের কানে এই কথা পৌঁছে দিয়েছে যে আপনারা পারবেন না। তারা প্রতিষ্ঠান আর আপনি ব্যক্তি, ব্যক্তি প্রতিষ্ঠানের সাথে লড়াই করে পারবে না। তো মূলত এইসব কথাবার্তা বলা হয় আপনাদের মধ্যে একটা ভয় সৃষ্টির জন্য, আপনাদেরকে ডিমোটিভেট করা, যাতে আপনারা তাদের এই নিষ্পেষণের শিকার হয়েও কোনো ধরনের প্রতিবাদ না করেন, আপনারা নিরুৎসাহিত হয়ে যান। তাদের এই যে মামলার বা আদালতকে ব্যবহার করে আপনাদেরকে যে হয়রানি বা আপনাদেরকে যে নিষ্পেষণ তারা করতেছে, সেটাতে তারা জয়ী হতে চায় বলেই আপনাদেরকে প্রথমেই ভীত করে ফেলতে চায়। এটা সম্পূর্ণ আপনাদের লড়াইয়ের মানসিকতাকে নষ্ট করার জন্য।
আপনারা যাতে জয়ের আগেই পরাজয়কে বরণ করে নেন, সেজন্য আপনাদের মধ্যে ভয় ঢুকিয়ে দেয় তারা। আসলে আপনাদের এগুলোকে আর্থিক প্রতিষ্ঠানগুলোর ট্যাকটিসটা এই মুহূর্তে বুঝতে হবে। এদের সুন্দর পোশাকের আড়ালে আপনাদের সাথে করা ভণ্ডামিকে আপনাদের উদ্ঘাটিত করতে হবে, প্রকাশ করতে হবে এবং প্রচার করতে হবে। উদাহরণস্বরূপ বলা যায়, চোরকে যখন আমরা সামনাসামনি দেখি বা সামনাসামনি দেখে আমরা যখন চোর বলি, সে কিন্তু দৌড়ে পালাতে চেষ্টা করে বা উদ্যত হয়। আপনাদেরকেও আপনার সাথে করা অন্যায় বা জালিয়াতির আশ্রয়ে করা যে চেক ডিজাইনার মামলাগুলো, সেই মামলাগুলো কারা করছে, কিভাবে করছে, এইসব বিষয়ে আপনাদের কথা বলতে হবে এবং চিহ্নিত করতে হবে তাদের, যে কিভাবে তারা অন্যায় করছে, এবং এইসব বিষয়গুলো আপনাদের তুলে ধরতে হবে, যাতে মানুষজন যারা ভবিষ্যতে এগুলো শিকার হতে পারেন তারা অন্তত রক্ষা পান। অপরাধী ও জালিয়াতদের মোকাবেলা করা আইনের মাধ্যমেই আপনাকে শিখতে হবে, এবং এই আমাদের দেশের আইন সে সুযোগ করে দিয়েছে। আইন চায় প্রক্রিয়ার মধ্যে দিয়ে সত্যটা উদ্ঘাটিত হোক। এই পথে এখন তাই নিজেদের মধ্যে যোগাযোগ ও সমন্বয় বাড়াতে পারলে আপনারা এর ফল অবশ্যই পাবেন। দ্বিতীয়ত, দেশে চেক ডিজাইনার এর যে মামলাগুলো আর্থিক প্রতিষ্ঠানগুলো করেছে তার শতকরা 99% নিরেট মিথ্যা ও ক্ষমতার অপব্যবহারে দায়ের করা। খালি চেক রাখার আইনগত কোনো অধিকারই কোনো আর্থিক প্রতিষ্ঠানকেই আইন দেয়নি। সুতরাং খালি চেক রাখার মধ্য দিয়ে তারা নিজেরাই আসলে অপরাধের সূচনা করে। আর খেয়াল করলে যে তাদের কোনো ধরনের কোনো মঞ্জুরিপত্রে আপনার ব্ল্যাঙ্ক চেক শব্দটা পাবেন না। এর কারণ হচ্ছে আইন এটা অ্যালাউ করে না। আর যদি তারা এই ব্ল্যাঙ্ক চেক শব্দটা এখানে ব্যবহার করে, তাহলে তাদের যেই মঞ্জুরিপত্র বা চুক্তিপত্র আপনাদের সাথে যেটা হয়, সেটারই কোনো আইনগত ভিত্তি থাকে না। তৃতীয়ত, আপনাদের যেটা করতে হবে, লড়াইয়ের মানসিকতা তৈরি করতে হবে। আইনের মাধ্যমে প্রযুক্তির ব্যবহার করে আপনারা কিভাবে আপনাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটাকে ডিফেন্ড করতে পারেন সেটা শিখতে হবে, এবং অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে এটা সম্ভব। চেক ডিজাইনার মামলায় যে তারিখে আপনি চেক দিয়েছেন বলে আর্থিক প্রতিষ্ঠানগুলো দাবি করে, সেই তারিখের সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংরক্ষণের জন্য আপনি যত দ্রুত সম্ভব আদালতের দ্বারস্থ হন, আদালতে আবেদন করুন পিটিশন আকারে। একই সাথে বাংলাদেশ ব্যাংকের কাস্টমার ইন্টারেস্ট প্রোটেকশন সেলকে আপনার চিঠি দিয়ে জানাতে পারেন যে তারা যাতে ওই উল্লেখিত দিনের ভিডিও ফুটেজ প্রিজার্ভ করার জন্য ওই প্রতিষ্ঠানকে বলতে পারে। আপনি এই যে বিষয়টা অবশ্যই ডিসক্লোজ করবেন যে আপনি যে ওই প্রতিষ্ঠানে ওই দিন যাননি, এবং আপনার বিরুদ্ধে যে এইভাবে মামলা একটা ফ্রেম করা হয়েছে সেই বিষয়টা ডিসক্লোজ করে আপনি একটা চিঠি আপনি বাংলাদেশের যে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের একটা আলাদা সেল রয়েছে, কাস্টমার ইন্টারেস্ট প্রোটেকশন সেল, সেই সেলে আপনারা একটা অভিযোগ দিয়ে দিতে পারেন। এতে করে যেটা হবে যে তারা ওই প্রতিষ্ঠানকে নিজেরা চিঠি দিয়ে এই বিষয়টা জানাবে, এবং অবশ্যই আপনার চিঠি বাংলাদেশ ব্যাংকে পাঠানোর সময় সতর্কভাবে পাঠাবেন, যাতে চিঠিটা তারা রিসিভ করেন। ঠিকানাগুলো ঠিক দেওয়ার চেষ্টা করবেন, কারণ সুযোগ পেলে হয়তো ওইসব চিঠিগুলো আপনাদের কাছে আবার উল্টো ফিরে চলে আসতে পারে। চতুর্থত, আপনার আর্থিক প্রতিষ্ঠানে সশরীরে যাওয়া বন্ধ করেন, কারণ দেখা যায় আপনাদের কোনো ধরনের আলোচনার প্রলোভন দেখিয়ে তারা প্রতিষ্ঠানে ডেকে নেয় বা কিছু টাকা দিয়ে দিতে বলে বা এটা সেটা বলে আপনাদেরকে ওইখানে নিয়ে গিয়ে তারা আবার একটা নতুন বানোয়াট একটা কাহিনী তারা তৈরি করে যে ওই দিন আপনারা ওই প্রতিষ্ঠানে গিয়ে চেক দিয়ে এসেছেন। তাই এদেরকে এমন সুযোগ প্রদান করা থেকে আপনারা বিরত থাকেন। সর্বোপরি, নিজেরা এসব প্রতিষ্ঠানকে কোনো প্রকার ব্ল্যাঙ্ক চেক বা ব্ল্যাঙ্ক নিজের প্রতিষ্ঠানের প্যাডের পাতা ইত্যাদি সরবরাহ করবেন না। কোনো প্রকার খালি কাগজ বা আনরিটেন কাগজে, ব্ল্যাঙ্ক সাদা কাগজে আপনারা ওদেরকে স্বাক্ষর দিয়ে আসবেন না। দেশের অর্থনীতির সার্বিক অবস্থাটা তো আপনারা সবাই অবগত, মোটামুটি মিডিয়াতে এগুলো আসে। তাই নিজের ভুলের মাধ্যমে অন্যকে চেক ডিজাইনার মামলার ফায়দা হাসিলের কোনো সুযোগ দেওয়া আপনাদের জন্য অনুচিত হবে। আর নতুন বিষয় নিয়ে আবার হয়তো দেখা হবে। ভালো থাকুন, আর চেক ডিজাইনারের মিথ্যা মামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। ধন্যবাদ।